প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিতা হিয়া, এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রিয়েল এস্টেট মার্কেট নিয়ে। সেই জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এক্সিট রিয়েলিটির লাইসেন্স রিয়েলিটর কবির মুন্সি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছে বাড়ি বেচাকেনা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো শুরুটা আমি এভাবে করতে চাই যে এই তো বাড়ি বেচা কেনার আসলে বর্তমান অবস্থাটার কিরকম, মার্কেট ট্রেন্ড, বেচা কেনার কি অবস্থা, পরিস্থিতিটা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন বাংলার ভিউয়ার্সদেরকে। রিয়েল এস্টেট মার্কেট ইজ এ বিগ মার্কেট, ইজ অলসো ডিপেন্ডিং আপনার আমরা কোন এরিয়াতে আছি, বাট ইউজুয়ালি দিস ইজ এ রাইট টাইম to buy or sell, basically because from April to September this is a prime time because of আপনার বিভিন্ন কারণে। নাম্বার ওয়ান, এই সময় আপনার স্কুল একটা বড় ফ্যাক্টর। যারা নিউ ইয়র্কে ম্যাক্সিমাম এরিয়াতে আপনার জুনে স্কুলটা শেষ হয়, সেক্ষেত্রে যারা নতুন এরিয়াতে মুভ করবে বা নতুন এরিয়াতে বাড়ি কিনবে তারা চেষ্টা করে এপ্রিল মে থেকে বাড়ি দেখার জন্য, তাহলে বাই জুন জুলাই দে উইল বাই হাউস অ্যান্ড নতুন স্কুল সিজনে নতুন এরিয়াতে তারা মুভ করতে পারবে। এটা একটা বড় ফ্যাক্টর। ওয়েদার ইজ ওয়ার্মিং আপ, সো অ্যান্ড আদার থিংস। এটা সবাই এখন কমফোর্টেবল ওয়েদার, সো সবাই আপনার বাড়ি কেনার জন্য প্রস্তুত। এবং যারা বিক্রি করবে তাদের ক্ষেত্রেও সেম সিচুয়েশন। আপনার স্কুল সিজনের কারণে তারা এতদিন বিক্রি করতে পারে নাই, তাদের বাচ্চারা হয়তো স্কুলে যাচ্ছে, এখন স্কুল শেষ হবে, তারা বাড়ি বিক্রি করে অন্য এরিয়াতে মুভ করতে পারবে। সো ইউজুয়ালি এপ্রিল থেকে সেপ্টেম্বর ইটস এ প্রাইম টাইম। এই সময় আপনার মার্কেটে বাড়িও বেশি আসে এবং বেশি বাড়ি বিক্রি হয়। আচ্ছা, আর একটু আমি করি যে এটা তো আপনি বললেন যে এই সময়টা বাড়ি বেচা কেনার জন্য মানে মুখ্য টাইম। তো আমি একটু আসি যে এই যে বাড়ি কেনা বা বেচার জন্য এই সময়টাতে বাড়ির দাম আসলে বাড়ার কারণগুলো কি কি? এখন তো বাড়ির দাম কিন্তু খুব হাই শোনা যাচ্ছে, তো একটু জানতে চাইবো আসলে বাড়ি এর কারণগুলো কি কি হতে পারে, যে কেন বাড়ির দাম এত বেড়েছে? সো এগেন ইটস এ সাপ্লাই এন্ড ডিমান্ড, রাইট? যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কিছু কেনা বিক্রির ক্ষেত্রে যে জিনিসটা বড় উপাদান হলো সাপ্লাই এন্ড ডিমান্ড। সো ইউজুয়ালি আপনার আমাদের স্পেশালি নিউ ইয়র্ক মার্কেটে আপনার আমাদের তত এমটি ল্যান্ড নাই, সো বাড়ি অত বিল্ড হচ্ছে না। সো বাট দিন দিন আপনার পপুলেশন বাড়তেছে, সো ডিমান্ড বাড়তেছে, কিন্তু সে অনুযায়ী আপনার সাপ্লাই ইজ নট দেয়ার। আর আমরা গত 3-4 বছর ধরে যেটা দেখতেছি, অ্যাভারেজে ওভারঅল ইন ইউএস আপনার কম সংখ্যক বাড়ি মার্কেটে আসতেছে, কম সংখ্যক সেলার তারা বাড়িকে বিক্রি করতেছে। সেই ক্ষেত্রে ইনভেন্টরিটা অনেক কমে গেছে, সেই কারণে আপনার সাপ্লাই ইজ নট এনাফ। সো যখন আপনার একটা বাড়ি মার্কেটে আসে তখন দেখা যায় একটা বাড়ির জন্য 5 জন বায়ার রেডি। সো এই কারণে এটা একটা বড় কারণ যে আপনার বাড়ির প্রাইস বিক্রির জন্য। আর একটা কারণ হচ্ছে আপনার ডে বাই ডে মানুষের অ্যাফোর্ডেবিলিটি বাড়তেছে, স্যালারি বাড়তেছে, সো মানুষ অ্যাফোর্ড পারতেছে বেশি। তো এটা কি এরকম যে ক্রাইম জোন যেগুলো থাকে সেগুলোতে বাড়ির দেখা যাচ্ছে যে প্রপার্টি ট্যাক্সটা তখন বেড়ে যায়, রাইট? যে সেটা কি ঠিক যে ক্রাইম জোন? না, অ্যাকচুয়ালি প্রপার্টি ট্যাক্স এইভাবে আপনার বাড়ে না। যে একটা বাড়ির প্রপার্টি ট্যাক্স বাড়ার জন্য বাড়িটা যে একজন বাড়ি কিনলো, রাইট? একটা বাড়ি আমি বাড়ি কিনলাম, বাট যখন আমি বাড়ি কিনলাম তখন আমার ট্যাক্স যা ছিল, কেনার পর দেখা যাচ্ছে সামহাউ ট্যাক্সটা বেড়ে যাচ্ছে। এটার কারণটা সো বেসিক্যালি এভরি ইয়ার আপনার বাড়ি যেখানে হোক না কেন, যদি সিটি হয় সিটির আন্ডারে, আর যদি টাউন হয় টাউনের আন্ডারে, ওরা প্রত্যেক বছর বাড়ির অ্যাসেসমেন্ট করে আপনার বাড়ির ভ্যালু কত। ওই ভ্যালু তাদের একটা প্রত্যেক ইয়ারের ট্যাক্স রেট আছে, যে এই বছর আমরা বাড়ির ভ্যালুর উপর এত % হারে আমরা ট্যাক্স ধরবো। সো যখন আপনার মনে করেন আপনি একটা বাড়ি কিনলেন $700,000, সো ওরা কিন্তু আপনাকে ওই $700,000 উপর ভিত্তি করে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে না। তাদের একটা নিজস্ব ভ্যালুয়েশন আছে
প্রত্যেকটা টাউন প্রত্যেকটা সিটির। সো এভরি ইয়ার তারা যখন অ্যাসেসমেন্ট করে, যদি দেখে যে এই এরিয়ার বাড়ির প্রাইস বেড়ে গেছে, ওই অনুযায়ী আপনার ট্যাক্স হয়। মনে করেন আপনার গত বছর যদি আপনি যে বাড়িটা 700-এ কিনলেন, গত বছর হয়তো বাড়ির দাম ছিল 600, এই বছর যদি বাড়ির ভ্যালু বেড়ে যায় অটোমেটিকলি ট্যাক্স অ্যামাউন্ট বাড়বে। অথবা যদি মনে করেন বাড়ির ভ্যালু সেম আছে কিন্তু ট্যাক্স রেট বেড়ে গেছে, যে সিটি আর স্টেট যেভাবে ট্যাক্স রেট দিত এখন তারা আরো বেশি হারে ট্যাক্স চার্জ করছে, সেই ক্ষেত্রে ট্যাক্স বাড়ে। আর ট্যাক্স এক এক এরিয়াতে এক এক রকম, এজ আই সেড এক এক এরিয়ার বাড়ির প্রাইস এক এক রকম, ট্যাক্স কোড এক এক রকম, ট্যাক্স রেট এক এক রকম। এই কারণে আমরা জানি যে সিটির মধ্যে বাড়ির ট্যাক্স কম এবং লং আইল্যান্ড, নাসাউ কাউন্টি বা সফক ওইসব দিকে আবার ট্যাক্স হাই। রাইট, এটার সবচেয়ে বড় কারণ সিটিতে যারা হোম ওনার তারা স্কুল ট্যাক্স পে করে না, তারা শুধু জেনারেল ট্যাক্স পে করে। বাট লং আইল্যান্ডের ক্ষেত্রে আপনি জেনারেল ট্যাক্স পে করতে হচ্ছে, স্কুল ট্যাক্স পে করতে হচ্ছে আলাদাভাবে, প্লাস যদি হাউস ভিলেজের আন্ডার হয় দেয়ার উইল বি অ্যানাদার এডিশনাল ট্যাক্স ফর দ্য ভিলেজ। এই কারণে প্রপার্টি ট্যাক্স ইজ হায়ার। বেনিফিটও আছে আপনার, যেমন মনে করেন নিউ ইয়র্ক সিটিতে কেউ যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে ট্যাক্স রিটার্নে বা এভরি পে স্টাফে তাকে সিটি ট্যাক্স পে করতে হয়। বাট আপনি যদি লং আইল্যান্ডে থাকেন দেন আপনাকে ওই সিটি ট্যাক্সটা পে করতে হয় না। সো লং আইল্যান্ডের তো একটা ট্যাক্স আছে। So Long Island property tax is different. I'm talking about income taxes. Okay. So আপনি property tax আপনি লং আইল্যান্ডে হয়তো বেশি দিবেন, কিন্তু ইনকাম ট্যাক্স হিসেবে আবার লং আইল্যান্ডে আমি জানি যে সিটিতে কিন্তু ট্যাক্স একটা দিতেই আমরা, সিটি ট্যাক্স ইন জেনারেল, বাট লং আইল্যান্ডে দুটো ট্যাক্স পে করতে হয় তাদেরকে। সিটি ট্যাক্স, স্কুল সিটি জেনারেল ট্যাক্স এন্ড স্কুল ট্যাক্স। না, নট অনলি স্কুল ট্যাক্স, মানে যে কোনো আমরা যখন একটা শপে যাই কিছু কিনতে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কুইন্সের মধ্যে কোনো কিছু বাই করি, শপিং মলে যাই কিছু কিনি, সেক্ষেত্রে আমাদের একটা ট্যাক্স কাটে সিটি। বাট যখন আমরা লং আইল্যান্ড এরিয়াতে যাই কোনো শপিং মলে বা সুপার শপে, তখন কিন্তু আমাদের দুটো ট্যাক্স কাটে। সো এটা টোটালি ডিফারেন্ট। রিয়েল এস্টেটের ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। রিয়েল এস্টেটের ব্যাপারেও কি ব্যাপারটা না একই না? রিয়েল এস্টেটের ব্যাপারটা ডিফারেন্ট। রিয়েল এস্টেটের একটা হলো প্রপার্টি ট্যাক্স। প্রপার্টি ট্যাক্স আপনার নিউ ইয়র্ক সিটিতে লোয়ার, কারণ আপনাকে স্কুল ট্যাক্স আলাদা করে পে করতে হয় না। লং আইল্যান্ডের ক্ষেত্রে আপনাকে জেনারেল ট্যাক্স পে করতে হয় এবং স্কুল ট্যাক্স পে করতে হয় এডিশনালি, এবং যদি প্রপার্টি আন্ডার ভিলেজে থাকে তাহলে আপনাকে এডিশনাল আরো একটা ট্যাক্স পে করতে হয়। সেই কারণে আপনার লং আইল্যান্ডের ট্যাক্স ইজ হায়ার। ওকে, বাট দ্যার ইজ সাম বেনিফিট টু আপনার আছে, যেটা আপনার হয়তো সিটিতে নাই। যেমন আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি নিউ ইয়র্ক সিটি রেসিডেন্ট হন, আপনার বাড়ি যদি নিউ ইয়র্ক সিটিতে হয়, তাহলে আপনি যখন পে স্টাব আপনি যখন পান, আপনার ইনকাম থেকে সিটি ট্যাক্স আপনাকে পে করতে হয়। কিন্তু আপনি যদি লং আইল্যান্ডের রেসিডেন্ট হন, আপনাকে নিউ ইয়র্ক সিটি ট্যাক্স পে করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইনকামের ওই একটা বড় অংশ সেভিংস হচ্ছে এখানে। সো আপনি প্রপার্টি ট্যাক্স বেশি পে করতেছেন কিন্তু ইনকাম ট্যাক্স একটু কম পে করতেছেন ওখানে। ওকে, দ্যাটস দ্য বেনিফিট। থ্যাংক ইউ। আর একটু আসি যে আবাসন খাতে আসলে কোন ধরনের, কেউ যদি বর্তমানে আসলে আবাসন খাতে কোন প্রপার্টিগুলো প্রফিটেবল, মানে কোনটা বেশি ইয়ে হয়, যেমন ধরেন এটা কমার্শিয়াল হতে পারে, স্টুডিও অ্যাপার্টমেন্ট নাকি ফ্ল্যাট না বাড়ি, কোনটার আসলে ডিমান্ড বেশি? সো ওভারঅল আপনার যদি আপনি এখানে দেখেন, আদার দ্যান নিউ ইয়র্ক সিটি মিনস ম্যানহাটন or some part of Queens, আপনি most part of the New York is a housing means is a single family multi-family house. But আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে আসেন সেই ক্ষেত্রে ম্যানহাটন আর সাম পার্ট অফ কুইন্স, ব্রুকলিন, আপনি দেখবেন যে অ্যাপার্টমেন্ট, ওখানে আপনার সিঙ্গেল ফ্যামিলি মাল্টি ফ্যামিলি বাড়ি খুব একটা নাই। বাট আপনি যদি স্পেশালি আমাদের বাঙালি কমিউনিটি যেসব নেইবারহুডে বাড়ি কিনতেছে বা ওইসব এরিয়াতে আপনার মোর সিঙ্গেল ফ্যামিলি মাল্টি ফ্যামিলি ইন্ডিভিজুয়াল হাউসের ডিমান্ড বেশি, কারণ সিঙ্গেল ফ্যামিলি মাল্টি ফ্যামিলি হাউস আপনার গ্রোথ বেশি। তো মানে ফার্স্ট বায়ার হিসেবে আসলে সবাই বলে যে মাল্টি ফ্যামিলি বেটার, সিঙ্গেল ফ্যামিলির চেয়ে মাল্টি ফ্যামিলিটা বেটার ফার্স্ট বায়ার, অ্যাজ এ ফার্স্ট বায়ার। আসলে এটার ইয়েটা কি?
সো আপনি সিঙ্গেল ফ্যামিলি আপনার জন্য বেটার না মাল্টি ফ্যামিলি বেটার, এটা ডিপেন্ড করে হলো আপনার রিকোয়ারমেন্টস কি, রাইট? আপনি যখন একটা না, উইদাউট রিকোয়ারমেন্টস আমি বলছি যে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার আমি, তো আমি যখন বাড়ি কিনতে যাব, তো বাড়ি কেনার পর অনেকেই বলে যে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ারদের মাল্টি ফ্যামিলি কেনা বেটার। সো ফার্স্ট টাইম বায়ারদের মাল্টি ফ্যামিলি মানে হচ্ছে যেখানে আপনি নিজে থাকবেন অথবা আপনি নিজে থাকেন আর না থাকেন, আপনি রেন্টাল অপশন আছে, মিন্স ইট কুড বি 2 ফ্যামিলি, ইট কুড বি 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি। সো আপনি যখন 2 ফ্যামিলি বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে আপনি যদি একটা ইউনিটে থাকেন আর একটা ইউনিটে আপনি রেন্ট করতে পারবেন, সো আপনার মর্গেজের জন্য একটা সাপোর্ট হবে। সো এটা একটা বড় রিজন। সেকেন্ড অফ অল, আপনি যখন 2 ফ্যামিলি বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির প্রপার্টিও ভ্যালুও বেশি হবে। আপনি সিঙ্গেল ফ্যামিলি সেম লোকেশনে যে প্রাইসে কিনবেন, 2 ফ্যামিলি বাসা আপনার একটু বেশি প্রাইসে কিনতে হবে, সো আপনার মান্থলি পেমেন্টও বেশি হবে, কিন্তু আপনি একটা রেন্টাল অপশন থাকবে। আর আপনি যদি প্রথমে 2 ফ্যামিলি বাড়ি কিনেন এবং পরে যদি আপনি 1 ফ্যামিলি বাড়ি কিনতে চান, ইজ ইজিয়ার। কারণ আপনি যদি মাল্টি ফ্যামিলি বাড়ি কিনেন, আপনি যদি এই বাসাটা থেকে মুভ হন, আপনি যে রেন্ট দিবেন, যে 2টা অ্যাপার্টমেন্ট 3টা অ্যাপার্টমেন্ট, ইউজুয়ালি ওই রেন্ট থেকে মর্গেজটা কভার হয়। তো পরে আপনি যখন 1 ফ্যামিলি কিনবেন, আপনি নিজে ওইটাতে যদি থাকেন, স্টিল আপনার এই মাল্টি ফ্যামিলিটা বাই রেন্টাল এটা আপনার পেড অফ হবে। কিন্তু আপনি যদি 1 ফ্যামিলি আগে কিনেন, সেই ক্ষেত্রে আপনি যখন মুভ আউট হয়ে যাবেন, ইউ মে নট গেট দ্য সেম রেন্টাল আপনি হয়তো পাবেন। এই জন্য অনেক সময় অনেকেই চিন্তা করে যে আমরা আগে যদি মাল্টি ফ্যামিলি কিনি, 2 বছর 3 বছর পরে উই ক্যান বাই এ সিঙ্গেল ফ্যামিলি, আমরা ওখানে মুভ করতে পারবো, স্টিল ইট ক্যান বি পেড। দ্যাটস অ্যানাদার রিজন। ওকে, আর একটু জানতে চাই যে যারা বাড়ি কিনবে, বায়ারদের কথা বলছি, যাদের আগে বাড়ি আছে, সেকেন্ড টাইম বায়ার যারা সেকেন্ড টাইম বাড়ি কিনতে যাচ্ছে বা থার্ড টাইম বাড়ি কিনতে যাচ্ছে, তারা আসলে জানে যে কি কি প্রসিডিউর ফলো করে বাসাটা নিতে হবে বা কি কি ডকুমেন্ট তাদের থাকতে হবে। কিন্তু যখন প্রথম বাড়ি কিনবে কেউ, ফার্স্ট টাইম বায়ার, ওরা কিন্তু জানে না যে তাদের কি ডকুমেন্ট থাকতে হবে বা প্রসেসটা কি। তো অনেক সময় না জানার কারণে যেটা হয় যে ওরা পিছিয়ে যায়, যে আসলে হবে কি হবে না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে তারা। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু ফার্স্ট টাইম বায়ারদের জন্য আপনি যদি কোনো মানে প্রসিডিউরটা কি, প্রসেস কি প্রসিডিউর মানে ফলো করে তারা এগোবে, একটু যদি তাদের জন্য বলেন তথ্যগুলো তাদের। রাইট। সো ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের বেসিক্যালি ইটস নতুন একটা ওয়ার্ল্ড। সো এইখানে আপনি যখন ফার্স্ট টাইম হোম বায়ার বাড়ি কিনতে যাবেন, কোন একটা বাসা দেখতে যাবেন, আপনি একমাত্র বায়ার না, সেখানে আর অন্যান্য বায়ার আছে, অনেকে হয়তো এক্সপেরিয়েন্স, অনেকে আর হয়তো আগে বাড়ি কিনেছে। কিন্তু আপনি এজ এ নিউ বায়ার, আপনি যদি একটা প্রথমে আমার যেটা মনে হয়, প্রথমে একটা বায়ারকে প্রি অ্যাপ্রুভ নেওয়া উচিত। যে ফার্স্ট অফ অল আপনি জানা উচিত যে আপনি যদি মর্গেজ নিয়ে বাড়ি কিনেন, লোন নিয়ে বাড়ি কিনেন, আপনি কতটুকু প্রাইস রেঞ্জ পর্যন্ত আপনি বাড়ি কিনতে পারবেন, আপনার অ্যাফোর্ডেবিলিটি কতটুকু। কারণ আপনি যদি ওইটা না জানেন, মনে করেন আপনি কোয়ালিফাই ফর 700,000, আপনি যদি 900,000 বাড়ি যদি দেখতে যান, আপনি বাড়ি দেখবেন, অফার দিবেন, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না। বিকজ আপনি যখন 900 লোনের জন্য অ্যাপ্লাই করবেন ব্যাংকে, ব্যাংক বলবে যে তুমি তো কোয়ালিফাই না। সো ইটস আ বিগ ব্লো। আমি সেই জন্যই বলছি যে কোন কোন প্রসিডিউরগুলো মেইনটেইন করে এগোতে হবে। রাইট। সো ফার্স্ট অফ অল আপনি প্রথমে একটা লোন অফিসারের সাথে কথা বলবেন, কথা বলে না, কিন্তু একটা বাড়ি কিনতে গেলে আগেই তো লোন অফিসারের সাথে, মানে আগেই কি লোন অফিসারের সাথে কি করতে হবে, ফার্স্ট স্টেপটা কি হবে? আপনি যদি কোনো বাড়ি কিনতে চান, ফার্স্ট অফ অল আপনি মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমি বাড়ি কেনার জন্য রেডি। নেক্সট, আপনি যদি লোন নিয়ে বাড়ি কিনতে চান, আপনি যদি কোনো লোন অফিসার পরিচিত থাকে, তার সাথে বসবেন যে আমি একটা বাড়ি কিনতে চাই, আমার ইনকাম, আমার এই ডাউন পেমেন্ট আছে, আমি কত পর্যন্ত বাড়ি কিনতে পারবো, কত প্রাইস পর্যন্ত বাড়ি কিনতে পারবো। ইন দ্য মিন টাইম আপনি একজন রিয়েলটরের সাথে যোগাযোগ করবেন, কারণ আপনি যে ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে অনেক কিছু হতে জানবেন না। যখন আপনি একজন রিয়েলটর হায়ার করবেন, সে আপনাকে পুরো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করবে। নাম্বার 2 ইজ নট অনলি আপনাকে বাড়ি দেখাবে, বাড়ি দেখানোর জন্য আপনি নিজেও গিয়ে বাড়ি দেখতে পারেন, বাড়ি দেখানোটাই শুধু রিয়েলটরের কাজ না। রিয়েলটরের কাজ হলো আপনাকে গাইড করা। আপনি যখন একটা বাড়ি দেখবেন, আপনি বাড়ি পছন্দ হলে অফার দিবেন, এখন কত অফার করবেন। সো রিয়েলটর, আপনি যখন একজন রিয়েলটরের সাথে কাজ করবেন, আপনি একজন রিয়েলটর যখন হায়ার করবেন, রিয়েলটর আপনার বাড়িটা দেখার পরে বাড়িটার একটা মার্কেট অ্যানালাইসিস করবে যে এই বাড়িটার কত ভ্যালু হইতে পারে।
হোম ওনার ক্যান আস্ক বিগ নাম্বার, যেটা মার্কেটের চেয়ে বেশিও চাইতে পারে, কমও চাইতে পারে। সো আপনার যদি রিয়েলটরের সাথে কাজ না করেন, আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হন, আপনি অনেক সময় আইডিয়া থাকবে না এই বাড়িটা আপনি কত অফার দিবেন। দেখা যাচ্ছে বাড়ির ভ্যালু হাউস 700, আপনি যদি আইডিয়া না থাকে আপনি হয়তো 750 অফার দিয়ে ফেললেন। সো ইউ ক্যান লুজ মানি। বাট আপনি যদি একজন রিয়েলটরের সাথে কাজ করেন, সেক্ষেত্রে রিয়েলটর ওই বাড়িটার ভ্যালু অ্যানালাইসিস করবে, করে আপনাকে বলবে যে আমাদের এই প্রাইসে অফার দেওয়া উচিত। তখন আপনি এটা, সো আপনার মনে করেন বাড়ি যদি পছন্দ হয়, অফার দিলেন, অফার দেওয়ার পরে আপনার রিয়েলটর নেগোশিয়েট করবে আদার রিয়েলটরের সাথে বা হোম ওনারের সাথে নেগোশিয়েট করবে যে হয়তো আপনি 700 অফার করলেন, এখন হোম ওনার বললো যে না আমি 700-এ অ্যাকসেপ্ট করবো না, 750-তে। সো নেগোসিয়েশন ইজ এ বিগ ফ্যাক্টর। নাম্বার 2, আপনি বাড়ি শুধু বাড়ি আপনি এখন দেখলেন, পছন্দ করলেন, কিন্তু আপনি জানেন না যে বাড়িতে কি সমস্যা আছে, রাইট? যেমন অনেক সময় অনেক ফার্স্ট টাইম হোম বায়ার তারা জানে না এবং বলে যে না আমার ইন্সপেকশন করার দরকার নেই। কিন্তু ইন্সপেকশন ইজ এ বিগ ফ্যাক্টর, বিকজ অনেক সময় খালি চোখে আমরা দেখতে পাবো না যে কি প্রবলেম আছে। সেজন্য আপনাকে একটা ইন্সপেক্টর হায়ার করতে হবে। হায়ার করার পরে, রাইট, ইন্সপেকশনের জন্য একজন লাইসেন্স প্রফেশনাল ইন্সপেকশন হায়ার করলে সে আপনাকে বাড়িটা ইন্সপেক্ট করে কোথায় প্রবলেম আছে, কিছু প্রবলেম আছে মেজর প্রবলেম, কিছু আছে মাইনর প্রবলেম। আপনি যখন ইন্সপেকশন রিপোর্টটা পাবেন, আপনি দেখবেন যে বাড়িতে কি কি ধরনের সমস্যা আছে এবং ওই সমস্যা বাড়িটা কেনা উচিত কিনা। কিছু মাইনর আছে যেটা নিয়ে আপনি কিনতে পারেন যে আপনি এটা প্রবলেম সলভ করতে পারবেন। যদি কোনো মেজর সমস্যা থাকে আপনি চিন্তা করবেন যে এটা আমার জন্য কেনা ঠিক হবে কি হবে না। সো এটা একটা। আর আপনার যদি কোনো লোন অফিসার না থাকে, আপনার যে রিয়েলটর থাকবে সে আপনাকে গাইড করতে পারে, কারণ তাদের সাথে লোন অফিসারদের কমিউনিকেশন থাকে। সো তারা আপনাকে রেফার করতে পারবে যে আপনি এই লোকের কাছে যান, এই লোকে ভালো আপনাকে হেল্প করতে পারবে। তারপরে রিয়েলটরদের সাথে অ্যাটর্নি, বিকজ আপনি যখন বাড়ি কিনবেন আপনার একজন অ্যাটর্নি প্রয়োজন, স্পেশালি যদি আপনি নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে বাড়ি কিনেন, আপনার একজন অ্যাটর্নি, যে কোনো বাড়ি কেনার ক্ষেত্রেই মনে হয় অ্যাটর্নি প্রয়োজন। আপনার ডিপেন্ড করে আপনার, যেমন কিছু কিছু এরিয়াতে আপনি অ্যাটর্নি আপনার দরকার হয় না। যদি অন্যান্য স্টেটে ধরেন ফ্লোরিডা, ইউ ডোন্ট নিড অ্যান অ্যাটর্নি, টাইটেল কোম্পানি হ্যান্ডেল করে জিনিস। বাট এখানে নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে ইউজুয়ালি আপনার অ্যাটর্নি বেসিক্যালি আপনি হায়ার করবেন, এবং সেলার যে বাড়ি বিক্রি করবে তারও আলাদা অ্যাটর্নি থাকে। সো আপনার অ্যাটর্নি এবং সেলার অ্যাটর্নি দুজনে কমিউনিকেট করবে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, এবং আপনার টাইটেল কোম্পানি বেসিক্যালি সবকিছু, রাইট, বিকজ টাইটেল কোম্পানি ফাইন্ড আউট করবে বাড়িতে কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো, কারণ আপনি তো এই যে বায়ার জানবেন না বাড়িতে কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ফাইন আছে কিনা, যে বাড়িটা বিক্রি করতেছে সে আসলে ওই বাড়ির মালিক কিনা, এমন হতে পারে সে একজন টেনেন্ট, রাইট? সো টাইটেল কোম্পানি এটা তাদের দায়িত্ব, এটাকে ফাইন্ড আউট করবে, তারপর এটা আপনার কাছে রিপোর্ট দিবে কার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাইবো যে বাড়ি কেনার ক্ষেত্রে আসলে কিছু আছে রেডি ফ্ল্যাট বা বাড়ি, আর কিছু আছে মানে রেনোভেটেড রেডি ফ্ল্যাট বাড়ি, বা কিছু আছে আন্ডার কনস্ট্রাকশন। তো আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি ক্রেতা হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে রেনোভেটেড বাসাটা কেনার জন্য ভালো হবে নাকি আন্ডার কনস্ট্রাকশন, কোনটা আসলে ভালো? সো আমাদের এই স্পেশালি আমি যেহেতু নিউ ইয়র্ক মার্কেটে, আমাদের এই পাশে আপনার আন্ডার কনস্ট্রাকশন বাড়ি খুব কম, মিন্স নিউ কনস্ট্রাকশন, রাইট? বাড়ি খুব কম বা নিউ রেনোভেশন। ইউজুয়ালি যদি এটা ডিপেন্ড করে, আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন এবং আপনার যদি ফান্ড লিমিটেড থাকে, সেই ক্ষেত্রে আপনি রেডি বাড়ি যদি আপনি সময় না থাকে, লেটস আপনি বাড়ি কিনবেন 2 মাস পর আপনাকে মুভ করতে হবে, তাহলে আপনার জন্য রেডি বাড়ি ভালো, বিকজ এভরিথিং রেডি, রাইট? আর যেগুলো আন্ডার কনস্ট্রাকশনে থাকে, এটাতে সুবিধা হচ্ছে আপনি অনেক সময় আমার পছন্দ মতো আমি করে নিতে পারছি। অনেক সময় আপনার অনেক সময় রেনোভেটেডের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক আছে চাকচিক্য উপরে খুব ভালো, বাট ভেতরে দেখা যায় অনেক, রাইট? সো আন্ডার কনস্ট্রাকশন পেজে যেটা হয়, অনেক সময় বিল্ডার যে অফার করে কাস্টমাইজেশন। সো আপনি মনে করেন হ্যাঁ আমি কাস্টমাইজ করে নিতে পারছি, আমার বিল্ডার আপনাকে অফার দিবে যে তুমি তোমার পছন্দ মতো কিচেন ক্যাবিনেটটা চুজ করো, বাট এটার জন্য অবশ্যই অনেক সময় এক্সট্রা পে করতে হয়। যারা ক্লায়েন্ট, রাইট, হ্যাঁ আমি সেটা জানতে চাচ্ছি আপনার যারা ক্লায়েন্ট তারা আসলে কি টাইপের বাসাটা প্রেফার করে? সো আমি যেটা বলছিলাম যে এইখানে নিউ কনস্ট্রাকশন বাড়ি খুব কম, যেটা অন্য জায়গায় যে জিনিসটা আমরা দেখি কাস্টমাইজেশনের ব্যাপারটা, বাট আমাদের এইখানে আপনার আইদার আপনার বাড়ি যেগুলো এখন আপনার ইনভেস্টররা রেনোভেট করে বিক্রি করে,
অথবা আপনার মোস্টলি লাইক যে ইউনো রেডি হাউস মিনস পিপল লিভিং দেয়ার, ওইসব বাড়ি বিক্রি হয়। সো রেনোভেশন করা বাড়ি সবাই পছন্দ করে, কারণ আপনার ফার্স্ট অফ অল অনেকে বাড়ি কেনার পরে হাতে রেনোভেশন করার মতো টাকা থাকে না, যে আপনার যে ডাউন পেমেন্ট দেওয়ার পরে ক্লোজিং কস্ট দেওয়ার পরে রেনোভেশন করার মতো টাকা না থাকার কারণে সবাই চায় যে একটা রেডি রেনোভেট বাড়িতে মুভ করার জন্য। ডেফিনেটলি যদি একটা রেনোভেশন করা বাড়ি কিনে নেক্সট 5-10 ইয়ার দে ডোন্ট হ্যাভ টু রেনোভেট এনিথিং, রাইট? আর সেটা হলো মোস্ট কেসের। আর যারা এক্সপেরিয়েন্স আছে লেসে, তারা আগে এই ধরনের এক্সপেরিয়েন্স আছে রেনোভেশন, অথবা তারা আরো অলরেডি বাড়ি ওন করে, দে নো হাউ সিস্টেম ওয়ার্ক, দে হ্যাভ এ কন্ট্রাক্টর, তারা ইউজুয়ালি অনেক সময় রেনোভেশন করা ছাড়া না থাকলেও যদি বাড়িতে একটু কাজও লাগে তারা চিন্তা করে আমি নিয়ে কাজ করাবো, কারণ আমি যদি রেনোভেশন করা হয় আমি একটু বেশি প্রাইস দেবো, তার চেয়ে আমি নিয়ে কাজ করাবো, আমি একটু কম প্রাইসে পাচ্ছি। আর নিউ কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওই অপশনটা থাকে কাস্টমাইজেশনের, বাট আমাদের এখানে খুব বেশি নিউ কনস্ট্রাকশন হয় না। সেক্ষেত্রে অনেকেই নিউ কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা হয় আপনাকে টাইম দিতে হবে। যেমন বাড়ি একটা বিল্ডিং পেজে থাকলে আপনাকে ধরেন একটা বাড়ির কনস্ট্রাকশন আছে, এটা রেডি হইতে আরো হয়তো 5-6 মাস লাগতে পারে। এখন আপনি 6 মাস এটার জন্য ওয়েট করবেন কিনা, এটাও আর একটা বড় ফ্যাক্টর। রেনোভেটেড যেগুলো অলরেডি বাড়ি রেডি টু মুভ ইন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সো আপনি আইদার ফার্স্ট টাইম হোম বায়ার হন, অথবা আপনি যদি এক্সপিরিয়েন্স মিনস আপনি যদি আগে বাড়িও কিনে থাকেন, আমি সবসময় বলবো ওয়ার্ক উইথ অ্যান এক্সপিরিয়েন্স এজেন্ট। ওয়ার্ক উইথ অ্যান এজেন্ট আপনার যে মার্কেট সম্পর্কে জানে, আপনি যে মার্কেটে বাড়ি কিনবেন, যে এরিয়াতে, ওই এরিয়ার মার্কেট সম্পর্কে যার নলেজ আছে এবং যার নেগোসিয়েশন স্কিল ভালো, এই ধরনের রিয়েলটরদের সাথে কাজ করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি স্টাডি করবেন, নিজে রেডি হবেন বাড়ি কেনার জন্য। নট হঠাৎ করেই মার্কেটে যাবেন না। আপনি মনে করেন 6 মাস পরে বাড়ি কিনবেন, এখন থেকে হোমওয়ার্ক করতে থাকেন যে আমি যখন বাড়ি কিনবো আমি আমার একজন লোন অফিসার নিতে হবে, আমার ডাউন পেমেন্ট আমি কিভাবে সংগ্রহ করব, প্লাস আমার একজন এজেন্টকে হায়ার করতে হবে, একজন অ্যাটর্নি হায়ার করতে হবে, এবার প্রিপারেশন নেন। তারপরে আপনি যে ধরনের কোশ্চেন থাকবে, যে কোনো কোশ্চেন, আপনার যদি মর্গেজ রিলেটেড কোশ্চেন থাকে আপনি মর্গেজ ব্রোকার অথবা লোন অফিসারকে জিজ্ঞাসা করবেন। আর যদি আপনার রিয়েল এস্টেট রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনি রিয়েল এস্টেট এজেন্টকে জিজ্ঞাসা করবেন। আপনি যদি লিগাল কোনো কোশ্চেন থাকে আপনি অ্যাটর্নিকে জিজ্ঞাসা করবেন। আমার মেইন অ্যাডভাইস হবে আপনি যেটার জন্য প্রফেশনাল আপনি তাকে কোশ্চেন করবেন, কারণ আপনি যদি রিয়েলটরকে মর্গেজ রিলেটেড ডিপ কোশ্চেন করেন আপনি রং অ্যান্সার পাবেন। আবার সেম থিং আপনি যদি মর্গেজ ব্রোকারকে যদি লিগাল কোশ্চেন করেন আপনি রাইট অ্যান্সার পাবেন না। সো যেটার প্রফেশনাল তাকে ওই বিষয়ে প্রশ্ন করবেন, এবং যখনই মনে কোনো প্রশ্ন আসবে আপনি জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি রাইট অ্যান্সার পাবেন না। মোর ইম্পর্টেন্টলি আপনি আগে থেকে প্রিপারেশন নিতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে নতুন কোনো এপিসোডে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।